পাকিস্তানের বেলুচিস্তানে গুলি করে বোমা ফাটিয়ে 400-এরও বেশি যাত্রী সহ ট্রেন জিম্মি, বহু হতাহতের শঙ্কা। কারা কেন এই হামলা চালালো? আমেরিকার হামলার হুমকির পর ইরানে যুদ্ধজাহাজ পাঠালো চীন ও রাশিয়া। এই তিন দেশ কি পারবে ট্রাম্পকে ঠেকাতে? গুম খুন হত্যার অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রড্রিগো গ্রেফতার, তার কি ফাঁসি হবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গুলি করে ও বোমা ফাটিয়ে চালিয়ে 400-এরও বেশি যাত্রীবাহী একটি ট্রেন জিম্মি করেছে দেশটির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। গুলিবর্ষণে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সিবি জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আর উদ্ধার কর্মীদের পাঠানো হয়েছে। পাকিস্তানের রেল কর্তৃপক্ষ জানিয়েছে 9টি বগিতে 400-এরও বেশি যাত্রী নিয়ে মঙ্গলবার সকাল 9টার দিকে প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে যাত্রা করে জাফর এক্সপ্রেস। কোয়েটা থেকে পেশোয়ার মুখী ট্রেনটি বেলুচিস্তানের কাছ জেলার পাহাড়ি এলাকা পার হওয়ার সময় ট্রেন লক্ষ্য করে গুলি করে 6 জনের অস্ত্রধারী একটি গ্রুপ। এতে ট্রেনের চালক আহত হলেও নিরাপদে ট্রেনটি থামাতে সক্ষম হন। জিম্মিদের উদ্ধারের চেষ্টা করা হলে তাদের হত্যার হুমকি দিয়েছে বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। স্বাধীন বেলুচিস্তান প্রদেশের দাবিতে লড়াই করে আসছে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। এবছরের জানুয়ারি থেকে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত 74টি জঙ্গি হামলায় অন্তত 91 জন নিহত হয়েছেন। এর মধ্যে 53 জনই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির মাঝে তেহরানে যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন ও রাশিয়া। বড় ধরনের যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে এসব জাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, মূলত সম্মিলিত সামরিক শক্তি প্রদর্শন ও শত্রুদের সতর্ক করে দেওয়ার উদ্দেশ্যে বিশাল এ মহড়ার আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ এই দেশগুলো। এমন আয়োজনে অপ্রস্তুত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চীন ও রাশিয়া সহ মোট 12টি দেশ এই মহড়ায় অংশ নিচ্ছে বলে জানিয়েছে তেহরান। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। পরমাণু অস্ত্র বানানোর পথে হাঁটছে ইরান। এই দাবিতে যে কোনো দিন দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হবে। ধারাবাহিকভাবে এমন হুমকি দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ নিয়ে ওয়াশিংটন তেহরান উত্তেজনা এখন তুঙ্গে। যে কোনো মুহূর্তে ভয়াবহ এক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তারা। বিস্ফোরণ উন্মুখ এ সময়েই ইরানের সাথে হাত মিলিয়ে বড়সড় সামরিক তৎপরতায় নেমেছে চীন ও রাশিয়া। এর অংশ হিসেবে ইরানে যুদ্ধজাহাজ পাঠিয়েছে দুই দেশ। বলা হচ্ছে, মূলত যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে পাঠানো হয়েছে এসব যুদ্ধজাহাজ। তবে এমন স্পর্শকাতর সময়ে এ ধরনের তৎপরতা প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের সতর্কবার্তা বলছেন বিশ্লেষকরা। তাদের মতে, চীন ও রাশিয়ার সাথে জোটবদ্ধ হয়ে ইরান নিজের সামরিক সক্ষমতার জানান দিতে চাইছে। একই সাথে এটি পশ্চিমা দেশগুলোর বাইরে নতুন অক্ষশক্তির উত্থানকেও নির্দেশ করে। যৌথ এ নৌমহড়ায় অংশ নিতে সোমবার চীন ও রাশিয়ার নৌবহর নিজেদের জলসীমায় পৌঁছেছে বলে জানিয়েছে ইরান। চাবাহার বন্দর সংলগ্ন জলসীমায় চলবে এ মহড়া। এটিকে বলা হচ্ছে দ্য সিকিউরিটি বেল্ট জয়েন্ট নেভাল এক্সারসাইজ। পরস্পরের প্রতি সামরিক আস্থা ও হাতে কলমে সামরিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এটি আয়োজন করা হয়েছে বলছে অংশ নেয়া দেশগুলো। কর্মকর্তারা জানিয়েছেন, এ মহড়ায় সামুদ্রিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা, জাহাজ বা জলযানে অভিযান পরিচালনা, জলযান জব্দ করা বা সেসবে তল্লাশি ও উদ্ধার কাজ পরিচালনা সহ বিভিন্ন কিছু প্রদর্শন করা হবে। সমুদ্রপথে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি মহড়ায় অংশ নেয়া দেশগুলোর। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় তাদের 15টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। অন্যদিকে বিশেষায়িত যুদ্ধজাহাজ ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে চীন। তেহরান জানিয়েছে, সর্বমোট 12টি দেশ এই মহড়ায় অংশ নিয়েছে। ইরান, চীন ও রাশিয়ার বাইরে অন্য দেশগুলো আছে পর্যবেক্ষক হিসেবে। সেসব দেশের মধ্যে ইরাক, পাকিস্তান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সাউথ আফ্রিকাও আছে। সব মিলিয়ে বড়সড় এক সামরিক শক্তির প্রদর্শন এই মহড়া। এদিকে এমন এক সময়ে এ মহড়া হচ্ছে যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অপ্রস্তুত করে দিয়েছে। যদিও মুখে তা অস্বীকার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকের এক প্রশ্নের মুখে ট্রাম্প জানিয়েছেন, তিনি মোটেই এই মহড়া নিয়ে বিচলিত নন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন বা ইরানের চেয়ে বেশি শক্তিধর দেশ দাবি করে তিনি আরও বলেন, তার শাসনামলে মার্কিন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী ও পুনর্গঠিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে এই বাগাড়ম্বরের জবাবে ট্রাম্পকে নিয়ে উপহাস করেছেন ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। নিজেদের শক্তিমত্তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বিভ্রমের মধ্যে আছেন বলে মন্তব্য করেছেন তিনি। বিশ্বে নিরাপত্তা বা শান্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্রকে ব্যর্থ অভিহিত করে ইরানি আরও বলেন, বরং তারা মানবতার জন্য হুমকি। সারা বিশ্বকে অনিরাপদ করে তুলেছে ওয়াশিংটন। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গুম-খুন হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির পরোয়ানাভুক্ত আসামি ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেফতার করা হয়েছে। দুতার্তের প্রেসিডেন্ট থাকার সময় মাদক বিরোধী অভিযানে হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে ছিল শিশুরাও। মানবাধিকার কর্মীদের দাবি, দুতার্তের আমলে মাদক বিরোধী অভিযানে হত্যার শিকার হয়েছেন ৩০,০০০-এর বেশি মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। খবরটি জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। জানা যায়, মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে তাকে আটক করা হয়। এর আগে রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এরপরই তাকে গ্রেফতার করা হয়। ফিলিপাইনের সরকার জানিয়েছে, দুতার্তে মঙ্গলবার হংকং থেকে ফিরে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে গ্রেফতার করা হয়েছে। আইসিসির কথা অনুযায়ী ইন্টারপোলের সাহায্যে ফিলিপাইন সরকার এই পরোয়ানা বাস্তবায়ন করে। এদিকে সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানার অফিসিয়াল কপি ভোরবেলা হাতে পায় ইন্টারপোল। বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছেন দুতার্তে। ২০১৮ সাল থেকে মাদক বিরোধী যুদ্ধের জন্য রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে তদন্ত চালিয়ে আসছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সাবেক প্রেসিডেন্ট মাদক বিরোধী অভিযানের নামে হাজার হাজার ফিলিপিনো নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন। ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দুতার্তের ওয়ার অন ড্রাগস নীতির কারণে সন্দেহভাজন হাজার হাজার মানুষকে আইনগত প্রক্রিয়া থেকে বঞ্চিত করা হয় এবং পরবর্তীতে বিনা বিচারে হত্যা করা হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শিশুরাও। পুলিশের রেকর্ড অনুযায়ী প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে দুতার্তে মাদক বিরোধী অভিযানে প্রায় ৬ বছরে ৭,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছেন। তবে মানবাধিকার কর্মীদের দাবি, হত্যাকাণ্ডের সংখ্যা ৩০,০০০-এরও বেশি হবে। ভুক্তভোগী অনেককেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের দ্বারা হত্যা করা হয়েছিল। এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ HRW বলেছে, ফিলিপাইনে এটি জবাবদিহিতার দিকে একটি বড় অগ্রগতি। HRW এর উপ এশিয়া বিষয়ক পরিচালক ব্রায়ানি লাউ বলেন, দুতার্তের গ্রেফতারি পরোয়ানা ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য ন্যায় বিচারের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পথ সুগম করবে। এটি একটি স্পষ্ট বার্তা দেয় যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। তিনি জোর দিয়ে বলেন, সরকারের উচিত তাকে দ্রুত আইসিসির কাছে হস্তান্তর করা। ফিলিপাইনে অপরাধের বিরুদ্ধে একটি ব্যাপক দমনপীড়ন চালানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন দুতার্তে। তিনি নিজেকে একজন প্রথা বিরোধী মানুষ হিসেবে উপস্থাপন করেছিলেন। ফলে ফিলিপিনো জনগণের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি নিরাপত্তা বাহিনীকে তীব্র ভাষায় মাদক সন্দেহভাজনদের হত্যা করার জন্য উৎসাহিত করতেন। মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে হাজার হাজার সন্দেহভাজনকে পুলিশ ও অজ্ঞাত হামলাকারীরা সরাসরি গুলি করে হত্যা করে। এর আগে দুতার্তে তার এক মন্তব্যে বলেছিলেন, হিটলার ৩ মিলিয়ন ইহুদিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ফিলিপাইনে ৩ মিলিয়ন মাদকাসক্ত লোক রয়েছে। তিনি তাদেরকে হত্যা করতে পছন্দ করবেন। সাম্প্রতিক মাসগুলোতে দুতার্তের পরিবার ও বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের সম্পর্ক ব্যাপক খারাপ হয়ে পড়েছে। দুতার্তের মেয়ে সারা দুতার্তে বর্তমানে ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট ও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন। মার্কোস প্রথমে আইসিসির তদন্তের সাথে সহযোগিতা করতে রাজি ছিলেন না। তবে দুতার্তের পরিবারের সাথে তার সম্পর্ক খারাপ হওয়ার পর তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। ইফাত জাহান, বাংলা ভিশন। সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফ্রান্স হয়ে ব্রিটেনে ঢুকছে হাজারো অভিবাসী। চলতি বছর ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অনুপ্রবেশ করেছে ৪,০০০-এর বেশি মানুষ। শুধু মার্চে এর সংখ্যা ছিল ২,০৭৫ জন। বিশ্লেষকদের সংখ্যা, যুক্তরাজ্য ও ফ্রান্সের রোডম্যাপ চুক্তি বাস্তবায়ন না হলে এবছর নৌকায় চেপে যুক্তরাজ্যে লাখের বেশি অভিবাসী পাড়ি জমাতে পারে, যা যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। লাগাম টানাই যাচ্ছে না ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমানো অবৈধ অভিবাসীদের। চলতি বছর ২.৫ মাস সময়ের মধ্যে ৪,০০০-এর বেশি অবৈধ অভিবাসী ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশ করেছে।
এর মধ্যে শুধু মার্চেই 2000-এর বেশি অভিবাসী পাড়ি জমায়। এই বিশাল সংখ্যক অভিবাসীদের লাগাম টানতে যুক্তরাজ্য ও ফ্রান্স রোডম্যাপ চুক্তির মাধ্যমে সমাধানের পথ খুঁজছে। হোম অফিসের তথ্য মতে গেল রবিবার 4টি নৌকায় 237 জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করে। আর গত 2 মার্চ একদিনেই 592 জন পার হয়েছে ইংলিশ চ্যানেল দিয়ে। বিশ্লেষকরা বলছেন এই হারে চলতে থাকলে 2025 সালে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে প্রবেশের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যেতে পারে, যা ইতিহাসে সর্বোচ্চ বলে রেকর্ড হবে। এসব অভিবাসীরা সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফ্রান্স হয়ে নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করছে। আর এসব অভিবাসীদের ঢল ঠেকাতে গেল বৃহস্পতিবার যুক্তরাজ্য ও ফ্রান্স একটি নতুন রোডম্যাপ চুক্তি সই করে। এতে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। তবে অতীতে নেওয়া এমন পদক্ষেপগুলোর বাস্তব প্রতিফলন হয়নি বলে মন্তব্য অভিবাসন বিশেষজ্ঞদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মার্কিন ধনকুবের ও রাজনীতিবিদ ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে। এক পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। সোমবার সকালে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এক্স ব্যবহারে বাধার সম্মুখীন হন। অনেকেই তাদের আইডিতে প্রবেশ করতে পারেন না। পরে এক পোস্টে ইলন মাস্ক জানান এক্সে বড় ধরনের হামলা হয়েছে, তবে এই দাবির ভিত্তিতে কোনো প্রমাণ দেখাতে পারেননি। গেল বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়ার সময়ও এক্সে এই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। সমস্যাটির স্থায়িত্ব দেখে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও একে সাইবার হামলা বলে শঙ্কা করছেন। বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্য অনুসারে পালিত হয় পবিত্র মাহে রমজান। কোথাও সাহরির আগে কামান দাগানো, কোথাও ইফতারে ঐতিহ্যবাহী খাবারের সমারোহ, আর কোথাও রাতভর মসজিদে ইবাদতে মশগুল থাকার অপূর্ব দৃশ্য। প্রতিটি অঞ্চলে রমজান নিয়ে আসে ভিন্ন ভিন্ন আমেজ। এই নিয়ে ধারাবাহিক আয়োজনে দেশে দেশে রমজান। এবারের পর্বে মালয়েশিয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম মুসলিম দেশ মালয়েশিয়া। নানা রকম আয়োজন আর রীতিরেওয়াজের মধ্য দিয়ে দেশটিতে উদযাপন করা হয় সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। সুন্নত হিসাবে খেজুর দিয়ে রোজা ভাঙেন মালয়েশিয়ার মুসলমানরা। আখের রস এবং সয়াবিনের দুধ দিয়ে তৈরি হয় এখানকার বিখ্যাত ইফতার আইটেম। ভোজনরসিক হিসাবে পরিচিত মালয়েশিয়ানদের ইফতার টেবিলে থাকে বান্দুং, নাসি লেমাক, লাক্সা, আয়াম পেরিক, লেমাক লাঞ্জা সহ নানারকম মুখরোচক পদ। ধনী গরিব সবাই একসঙ্গে বসে ইফতার করেন দেশটির মুসলমানরা। মালয়েশিয়ার মসজিদে মসজিদে ইফতারিতে বিতরণ করা হয় শরবত ও বুবুর নামের নরম খিচুড়ি। চাল, মাংস, নারিকেলের দুধ ও ঘি দিয়ে রান্না করা হয় এই বুবুর ল্যাম্বাক। ইফতারে আম, তরমুজ, বাঙ্গি, কলা, পেঁপে, আপেল, আঙুর, কমলা সহ নানারকম মালয়েশিয়ান ফলের আছে বেশ চাহিদা। সঙ্গে থাকে হাতে বানানো পিঠা, সাদা ভাত, ফলমূল সহ নানারকম খাবার। মুসলমানদের জন্য রমজান মাস জুড়ে দিনের বেলা প্রকাশ্যে খাওয়া দাওয়া করা মালয়েশিয়ার আইনে দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে প্রতি বছর শাস্তি পান অনেকে। মালয়েশিয়ার বাজারে পণ্যের মান কঠোর হাতে নিয়ন্ত্রণ করে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রমজানে সরকারি নজরদারিতে অন্যান্য সময়ের থেকেও কম রাখা হয় জিনিসপত্রের দাম। রমজান উপলক্ষে শাহ আলম, পেনাং সহ দেশটির প্রতিটি রাজ্যে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। এসব আয়োজন, আপ্যায়ন আর ইবাদত বন্দিগির মধ্য দিয়ে মালয়েশিয়ানরা খোঁজেন আল্লাহর নৈকট্য লাভের পথ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পাকিস্তানের লাহোরে দাঁড়িয়ে আছে মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন বাদশাহী মসজিদ। সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে নির্মিত এই ঐতিহাসিক মসজিদ শুধু নামাজের স্থানই নয়, বরং মুঘল সাম্রাজ্যের গৌরবময় অতীত শৈল্পিক দক্ষতার সাক্ষী। সুবিশাল উঠান, সুউচ্চ মিনার এবং লাল বেলে পাথরের জাঁকজমকপূর্ণ নকশা মুগ্ধ করে দর্শনার্থীদের। পবিত্র রমজানে বিশেষ আয়োজন দেশে দেশে মসজিদের আজকের পর্বে দেখুন লাহোরের বাদশাহী মসজিদ। পাকিস্তানের লাহোরের বাদশাহী মসজিদটি মুঘল স্থাপত্যের দক্ষতা এবং আধ্যাত্মিক তাৎপর্যের একটি গৌরবময় মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে ১৬৭৩ সালে নির্মিত এই জাঁকজমকপূর্ণ কাঠামোটি শুধুমাত্র ইসলামী বিশ্বাসের প্রতীকই নয়, অতুলনীয় সৌন্দর্যের একটি সাংস্কৃতিক ভাণ্ডারও বটে।
লাহোর কেল্লার কাছেই অবস্থিত বাদশাহী মসজিদটি বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। এর বিশাল উঠান এবং নামাজ ঘরগুলিতে ৫৫,০০০-এরও বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এর মনোমুগ্ধকর লাল বেলে পাথরের সম্মুখভাগ জটিল মার্বেলের ইনসেল এবং সূক্ষ্ম ফ্রেস্কো দ্বারা সজ্জিত মুঘল নকশার ঐশ্বর্য এবং জাঁকজমককে প্রতিফলিত করে। মসজিদের আইকনিক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এর সুউচ্চ মিনার, যার প্রতিটির উচ্চতা ২৩০ ফুট এবং এর বিশাল কেন্দ্রীয় গম্বুজের উচ্চতা ১৮০ ফুট। এই স্থাপত্য বিষয়গুলি অনেকটা লাহোরের আকাশ পর্যন্ত বিস্তৃত, যা মুঘল সাম্রাজ্যের মহিমা এবং উত্তরাধিকারের একটি চাক্ষুষ প্রমাণ। বিখ্যাত স্থপতি উস্তাদ আহমদ লাহোরীর নকশা করা বাদশাহী মসজিদটি পারস্য এবং মধ্য এশীয় এবং ভারতীয় স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্যগুলো নির্বিঘ্নে মিশ্রিত করেছে। এর প্রতিসাম্য বিন্যাস, প্রশস্ত নামাজঘর এবং জটিলভাবে খোদাই করা মার্বেলের পর্দাগুলি সম্প্রীতি এবং নান্দনিক সৌন্দর্যের উপর মুঘলদের আধিপত্যের প্রমাণ দেয়। স্থাপত্যের মহিমার বাইরেও বাদশাহী মসজিদ বিশ্বব্যাপী মুসলমানদের জন্য গভীর ধর্মীয় গুরুত্ব বহন করে। এটি উপাসনা, মনন এবং সম্প্রদায়ের সমাবেশের স্থান হিসেবে কাজ করে। বিশ্বাসীদের মধ্যে আধ্যাত্মিক সত্য এবং ঐক্যের বোধকে উৎসাহিত করে। এর ইতিহাস জুড়ে বাদশাহী মসজিদ বিজয় এবং প্রতিকূল উভয় মুহূর্তের প্রত্যক্ষ করেছে। মুঘল ক্ষমতার শিখর থেকে ঔপনিবেশিকতা এবং বিভাজনের অশান্ত ঘটনা পর্যন্ত এটি সহনশীলতা এবং বিশ্বাসের একটি অবিচল প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। আজ বাদশাহী মসজিদ সারা বিশ্বের দর্শনার্থীদের মধ্যে বিস্ময় ও শ্রদ্ধার উদ্রেক করে চলেছে। এর নির্মল পরিবেশ, সূক্ষ্ম কারুকার্য এবং সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য ইসলামিক স্থাপত্যের কালজয়ী সৌন্দর্য এবং আধ্যাত্মিক তাৎপর্যকে তুলে ধরেছে। ফলে বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে আছে মসজিদটি। বাদশাহী মসজিদটি মুঘল সাম্রাজ্যের স্থায়ী উত্তরাধিকার এবং বিশ্বাস ও শৈল্পিকতার স্থায়ী শক্তির প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। লাহোরের একটি সাংস্কৃতিক আইকন এবং ইসলামিক স্থাপত্যের একটি রত্ন হিসেবে যারা এমন মহিমা দেখেন তাদের জন্য এটি অনুপ্রেরণা এবং বিস্ময়ের উৎস হয়ে আছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।